কুমুদিনী সরকারি কলেজের গণিত বিভাগের ছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বিষয়ের অধ্যায় 6 এ আলোচনা করব। আর এই ক্লাস উপস্থাপনায় আছে আমি কৃষ্ণচন্দ্র ধর, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 এই অধ্যায়ে জটিল সংখ্যার জোট নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই জটিল সংখ্যা কি। জটিল সংখ্যা হলো দুইটি বাস্তব সংখ্যার সমন্বয়ে গঠিত এবং একটি অবাস্তব সংখ্যা যদি যুক্ত হয় তবে তাকে জটিল সংখ্যা বলে। অর্থাৎ যদি x প্লাস iy, আমরা যদি সংজ্ঞাটা দেখি, x প্লাস iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে xy বাস্তব সংখ্যা এবং i যার মান √(-1) যাকে বলা হয়ে থাকে জটিল সংখ্যা। এখানে আমরা দেখে নেই সি, যেখানে সি কে আমরা জটিল সংখ্যা বলি, যার মান হলো x প্লাস iy, xy বাস্তব সংখ্যা এবং i এর মান √(-1). এবার জটিল সংখ্যার কয়টি অংশ থাকে? জটিল সংখ্যার দুইটি অংশ থাকে, একটি বাস্তব অংশ, একটি কাল্পনিক অংশ। z = x প্লাস iy একটি জটিল সংখ্যা হলে x এবং y কে যথাক্রমে z এর বাস্তব এবং কাল্পনিক অংশ বলা হয়। এদেরকে রিয়েল, দ্যাট মিন্স REZ, এবং ইমাজিনারি, দ্যাট মিন্স IMZ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ z = x প্লাস iy এর দুইটা অংশ থাকবে, একটি হবে রিয়েল পার্ট আর একটি হবে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টকে REZ সমান x এবং ইমাজিনারি পার্টকে IMZ সমান y দ্বারা প্রকাশ করা হয়। এবার জটিল সংখ্যার ক্রমযোগ আকার। ক্রমজোড় আকারে জটিল সংখ্যায় আমরা কি পাই? জোড় বলতে আমরা বুঝবো সেখানে দুইটি মান থাকবে, একটি x এবং একটি y। জটিল সংখ্যার কোন জটিল সংখ্যা x প্লাস iy কে ক্রমজোড় বলা হবে, যেখানে x এবং y দ্বারা প্রকাশ করা হয়। জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস 1832 সালে জটিল সংখ্যা পদ্ধতি প্রবর্তন করেন এবং আইরিশ গণিতবিদ উইলিয়াম রওশন হ্যামিল্টন 1835 সালে জটিল সংখ্যাকে ক্রমজোড় সংখ্যার মাধ্যমে উপস্থাপন করেন। এবার জটিল সংখ্যার সাথে আরেকটি সম্পর্কিত বিষয় থাকে, সেটি হলো অনুবন্ধী জটিল সংখ্যা, যাকে বলে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। z = x প্লাস iy একটি জটিল সংখ্যা হলে কনজুগেট অফ z সমান x মাইনাস iy। জটিল সংখ্যাটিকে z এর অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। এখানে z এবং কনজুগেট z পরস্পরের অনুবন্ধী, অর্থাৎ যেমন z = 3i এর অনুবন্ধী মান হবে 2 - 3i, পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা। জটিল সংখ্যার সমতা। দুটি জটিল সংখ্যা কখন সমান হবে অথবা জটিল সংখ্যা কিভাবে সমান হয়, এই বিষয়টিকে আমাদের জানতে হবে। z1 = x প্লাস iy, z2 সমান x2 প্লাস iy2। জটিল সংখ্যা দুইটিকে সমান বলা হবে যদি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুটি পরস্পর সমান হয়। তার মানে x1 সমান x2 এবং y1 সমান y2 হয়। আমরা আগে বলেছি
যে একটি জটিল সংখ্যায় দুটি অংশ থাকে, একটি বাস্তব অংশ, একটি কাল্পনিক অংশ। জটিল সংখ্যা সমান হতে হলে বাস্তব সংখ্যা দুটি সমান হতে হবে এবং কাল্পনিক সংখ্যা দুটি সমান হতে হবে। এবার জটিল সংখ্যার পরম মান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন জটিল সংখ্যার পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু বলতে আমরা বুঝি যদি জটিল সংখ্যাকে বাস্তব এবং কাল্পনিক অংশ দুটির মানকে বর্গমূল করি। দ্যাট মিনস আমরা যদি দেখি z = x + iy এর মানকে পরম মান অথবা অ্যাবসোলিউট ভ্যালু অথবা মডুলাস বলবো যদি পরম মান z = পরম মান x + iy √ x² + y² দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যার পরম মান নির্ণয় করার জন্য একটি উদাহরণ দেখি। z = 2 + 3i এর পরম মান হবে পরম মান z = বাস্তব অংশ 2 তার বর্গ, কাল্পনিক অংশ 3 তার বর্গ। এবার জটিল সংখ্যার মডুলাসের বৈশিষ্ট্য সমূহ খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। আমরা জটিল সংখ্যা নিয়ে যখন কোনো আলোচনা করব তার যে অপারেশন গুলো আছে এগুলা যখন করব তখন আমাদের জটিল সংখ্যার মডুলাসের বৈশিষ্ট্য সমূহ জানতে হবে। নাম্বার 1, মডুলাস অফ z1 + z2 smaller than or equal z1 মডুলাস প্লাস z2 মডুলাস। একইভাবে 2 নম্বরে দেখি z1 - z2 মডুলাস smaller than or equal z1 + z2। এখানে একটা দেখার বিষয় আছে, আমার প্লাস এবং মাইনাস পরম মানের ভিতর যাই হোক ফলাফলে দুটোতেই প্লাস আসবে। ইনটু থাকলে z1 z2 মডুলাস ইকুয়াল মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2। নাম্বার 3, নাম্বার 4 তিনটি সংখ্যার ক্ষেত্রে বা তিনটি জটিল সংখ্যার ক্ষেত্রে এটি দেখানো হয়েছে। নাম্বার 4, নাম্বার 5 z1 এটাকেও দুইভাবে দেখানো হয়েছে। z1 - z2 অ্যাবসোলিউট ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস অফ মডুলাস z1 মাইনাস মডুলাস z2 তার মডুলাস ইজ গ্রেটার দেন মডুলাস অফ z মাইনাস মডুলাস অফ z2 মডুলাস অফ z1 মাইনাস মডুলাস অফ z2। আমি 5 নম্বর সূত্রের কথা বললাম। এবার 6 নম্বর, মডুলাস অফ z1 + z2 is greater than modulus of modulus z1 minus modulus z2 modulus is greater than or equal modulus z1 minus modulus z2। এখানে লক্ষণীয় যে জিনিসটি সেটি হলো z1 + z2 কে দুইভাবে করা যায়, সেটা হলো মডুলাসের ভিতরে মডুলাস এবং মডুলাসকে শুধু আলাদা করে মডুলাস। এবার মডুলাসকে বর্গ যদি করি তাহলে বর্গ করলে দেখো কি পাওয়া যায়। 7 নম্বরের সূত্র, 7 নম্বর সূত্রের ক্ষেত্রে z1 + z2 হোল স্কয়ার প্লাস z1 - z2 তার হোল স্কয়ার সমান 2 মডুলাস অফ z1 তার স্কয়ার প্লাস 2 মডুলাস অফ 2 তার হোল স্কয়ার। ভাগ 7 এ ভাগ সূত্র দেওয়া আছে, এটা দেখে নাও। 8 এ দেখো 9 এ দেওয়া আছে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের সাথে সংযুক্ত করে, এখানে সুন্দর একটা কথা আছে, এটা দেখে নাও। 10 এ একটি বর্গের বর্গ, এই সূত্র। এবার জটিল সংখ্যার আর্গুমেন্ট, আর্গুমেন্টকে কয়েকটা নাম দেওয়া যায়। আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড, ফেজ অফ এ কমপ্লেক্স নাম্বার। আর্গুমেন্ট হলো আসলে জটিল সংখ্যাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা আর্গুমেন্ট হলো
আমরা কিভাবে জটিল সংখ্যাটা কত কোণে এক্স অক্ষের সাথে অবস্থিত তা নির্ণয় করব। যদি z = x + iy একটি জটিল সংখ্যার জন্য থিটা হলো কোণ, থিটা = tan ইনভার্স y/x প্লাস 2n পাই কে z এর আর্গুমেন্ট বলা হয়, যেখানে n হলো যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে কোনো সংখ্যা আর্গুমেন্ট z কে প্রকাশ করা হয়। আর্গুমেন্ট z কে a আর g z দ্বারা প্রকাশ করা হয়। এখানে উল্লেখযোগ্য হলো n যদি 0 হয় তাহলে -পাই থিটা পাই a এর মধ্যে হবে। থিটা = tan ইনভার্স y/x হবে। z কে এর মুখ্য আর্গুমেন্ট বলা হয় এবং একে আর্গুমেন্ট z দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা বলতে পারি আর্গুমেন্ট z প্লাস 2n পাই, যেখানে n belongs to z। এখন একটু উদাহরণ দেই। z = 1 - i এর আর্গুমেন্ট কি? তাহলে আর্গুমেন্ট z, উপরের যে সূত্রটি করছি সেটা দেখি। আর্গুমেন্ট z = tan ইনভার্স -1/1 প্লাস 2n পাই, যেখানে n এর মান 0 +-1 +-2 -1 প্লাস 2n পাই মান বসে যায়। এখন 1 এর মান হলো 10π/4 প্লাস 10p n 0 এখানে মান বসাই দিলে আর্গুমেন্ট অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট হবে। মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে n এর মান 0 হয়, সেখানে আর্গুমেন্ট হবে মুখ্য আর্গুমেন্ট সমান -π/4। নেক্সটে মুখ্য আর্গুমেন্ট অসমতা চিহ্নটি দিয়ে লিখে, তার মানে মুখ্য আর্গুমেন্টের লেখার নিয়ম কি? মুখ্য আর্গুমেন্টের অসমতার চিত্রটি বা চিহ্নটি হলো, যদি থিটা মুখ্য আর্গুমেন্ট নির্দেশ করে তবে এর অসমতা চিহ্ন হবে -পাই smaller than theta smaller than or equal পাই। তার মানে এই মানটা হবে -পাই থেকে +পাই এর মাঝামাঝি। আচ্ছা, এরপরে হলো জটিল সমতল বা আর্গন সমতল বলতে আমরা কি বুঝি? মূলত জটিল সমতলটা কি? জটিল সংখ্যার ক্রমজোড় আকারকে বিন্দু হিসেবে সমতলে স্থাপন করা যায়। তার মানে আমরা যখন দেখেছি ক্রমজোড়ের মধ্যে x এবং y এর মান থাকে, x এবং y এর মান, তার মানে যখন এই দুটি মান একত্রে থাকে তখন সেটা একটা স্থানাঙ্ক হয়। সেই স্থানাঙ্কটা আমরা সমতলে স্থাপন করতে পারি। x অক্ষ থেকে x এর মান এবং y অক্ষ থেকে y এর মানটা যে কোনো সমতলে স্থাপন করলে জটিল সমতল স্থাপন করা যাবে। এইরূপ সমতলকে জটিল সমতল বা আর্গন সমতল বলে। অনেক সময় এটি গাউসীয় সমতল বা জেড সমতল বলা হয়। এটা খুব প্রয়োজনীয় একটা সূত্র, সেটা হলো গাউসীয় সমতল। আসলে গাউসীয় সমতল মানেই জটিল সমতল বা আর্গন সমতল। জটিল সংখ্যার ভেক্টর রূপ। এখন আমরা যে কোনো জটিল সংখ্যাকে ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি। ভেক্টর হিসেবে প্রকাশ করতে হলে সেটাকে অবশ্যই অবস্থান ভেক্টর বলা হতে হবে। অবস্থান ভেক্টর বলতে গেলে সেটা মূল বিন্দুর সাপেক্ষে হতে হবে। এই জন্য জটিল সংখ্যাকে যদি আমরা ভেক্টরে দেখাতে চাই তাহলে সেটা মূল বিন্দুর সাপেক্ষে দেখাতে হবে। এখন দেখি কি বলা আছে। যদি z = x + iy জটিল সংখ্যাকে দিক রেখাংশ বা ভেক্টর রেখাংশ উপি দ্বারা প্রকাশ করা হয়, তবে আদি বিন্দু ও মূল বিন্দু এবং শেষ বিন্দু p কে xy দ্বারা প্রকাশ করা হয়েছে। উপি ভেক্টরের মানকে z = x + iy জটিল সংখ্যার মডুলাস বা ধনাত্মক বাস্তব অক্ষ ও উপি ভেক্টরের মধ্যবর্তী কোণকে উহার আর্গুমেন্ট বলা হবে। এখন আমরা চিত্রটা দেখে নিই। এখানে x অক্ষ y অক্ষ এবং p এর মানটা দেওয়া আছে, সেখানে xy কোথা থেকে পাইছি? এখানে z = x + y এখান থেকে পাওয়া গেছে। নেক্সট আমরা দেখি জটিল সংখ্যার পোলার আকার। এখন আমরা আগেই জানি
পোলার আকার বা পোলার স্থানাঙ্কে দুইটা জিনিসের মান থাকে, একটা আর এবং থিটা। পোলার স্থানাঙ্কের মূল বৈশিষ্ট্য হলো যেখানে আর থাকবে এবং থিটা থাকবে। আর হলো রেডিয়াস, থিটা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন কিভাবে জটিল সংখ্যার সাথে বা জটিল সংখ্যার পোলার আকারটি পাওয়া যায় তা দেখে নেই। z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যাকে উপি ভেক্টরের মাধ্যমে উপস্থাপন করা যায়। ধরি উপি ইকুয়াল টু আর এবং উপি ভেক্টরকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা আমরা আগেই জানি। কারণ যদি এক্স অক্ষকে উলম্ব এবং অনুভূমিকভাবে বিশ্লেষণ করা হয় তাহলে সাইন থিটা এবং কস থিটা হবে। এই কারণে এক্স এর মান এক্স আর কস থিটা এবং ওয়াই এর মান আর সাইন থিটা। উপির মানটা হলো আর, আরটা হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর, যাকে আমরা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই জটিল সংখ্যার পরম মান বলে থাকি। এবং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস 2n পাই n বিলংস টু জেড। এই সূত্রটা আমরা কেবলই দেখে আসলাম, যাকে জেড এর আর্গুমেন্ট বলে থাকি। তার ফলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স এর মান আর কস থিটা, ওয়াই এর মান আর সাইন থিটা বসাই, আর কমন নেই, আর ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যা পোলার আকারে পাওয়া যায়। অর্থাৎ সর্বশেষ বক্তব্যটা হলো জেড সমান আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এই মানটিকেই জটিল সংখ্যার পোলার আকার বলা হয়ে থাকে, যেখানে আর এবং থিটা হলো পোলার স্থানাঙ্ক। দুই বা ততোধিক জটিল সংখ্যার লব্ধি। এখন জটিল সংখ্যার সাহায্যে আমরা কিভাবে লব্ধি বের করব? লব্ধি মানে অবশ্যই সেখানে দুই বা ততোধিক ভেক্টর বা জটিল সংখ্যা থাকতে হবে। এখন কি সূত্র ব্যবহার করতে পারবো আমরা দেখে নেই। আমরা জানি দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে এদের লব্ধি বলা হয়। এদের এখন যেহেতু জটিল সংখ্যাকে আমরা ভেক্টর হিসেবে বিবেচনা করতে পারি, সেহেতু এদের বীজগণিতীয় যোগফলকে এদের লব্ধি হিসেবে চিহ্নিত করতে পারি। তার মানে কথাটা কি দাঁড়ালো, যে দুইটি জটিল সংখ্যাকে যদি আমরা লব্ধি বের করি ভেক্টর হিসেবে, তবে এই দুটি জটিল সংখ্যার যোগফল হবে তাদের লব্ধি। নেক্সট, জটিল সংখ্যার মৌলিক অপারেশন, অর্থাৎ জটিল সংখ্যার সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। অপারেশন, চারটি মৌলিক অপারেশনই আমরা করতে পারবো। যোগ, যদি z ইকুয়াল টু x1 প্লাস iy1 এবং z2 ইকুয়াল টু x2 প্লাস iy2 দুটি জটিল সংখ্যা হয়, তবে সংখ্যা দুটির যোগকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। z1 প্লাস z2 সমান x1 প্লাস iy1 প্লাস x2 প্লাস i2। এখানে আমাদের জেনে রাখা ভালো, আমরা জানি যে জটিল সংখ্যার দুটি অংশ থাকে, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। যোগ করার ক্ষেত্রে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ থাকবে। বাস্তব অংশ কি আছে, x, প্রথমটা x1, দ্বিতীয়টা x2, তাহলে x1 প্লাস x2 প্লাস i কমন নিলে y1 প্লাস y2। তার মানে যদি আমরা ক্রমজোড় লিখি, ক্রমজোড় লিখলে লিখবো হলো x1 প্লাস x2 কমা y1 প্লাস y2। এখানে একটি উদাহরণ দিয়ে দেওয়া আছে এর সংখ্যা দুটির। যদি z1 সমান 2 প্লাস 3i এবং z2 সমান 5 প্লাস 4i দুটি জটিল সংখ্যা হয়, তাহলে তাদের যোগফল এভাবে নির্ণয় করা যাবে। বিয়োগ বা অন্তর, ডিফারেন্স, z1 সমান x1 প্লাস iy1 এবং z2 সমান x2 প্লাস iy2 দুইটি জটিল সংখ্যা হয়, তাহলে এদেরকে নিম্নভাবে সংজ্ঞায়িত করে বিয়োগ করা যায় বা অন্তর করা যায়। যেমন z1 মাইনাস z2, z1 মাইনাস z2। z1 এর মানটি বসাই দেই, z1 এর মান হলো x
1 প্লাস IY1 মাইনাস Z2 এর মান আগের মতোই বাস্তব অংশের সাথে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ বিয়োগ করে দেই এবং ক্রমজোড় করি। একটি উদাহরণ দিয়ে দেওয়া আছে। এবার গুণন বা প্রোডাক্ট, Z1 সমান x1 প্লাস IY1 এবং Z2 সমান x2 প্লাস IY2 দুটি জটিল সংখ্যার গুণন নিম্নরূপে করা যায়। Z1 ইন্টু Z2 সমান x1 প্লাস IY1 ইন্টু x2 প্লাস IY2। প্রথমে x1 দ্বারা বাম পক্ষটিকে গুণ করি, তাহলে x1 প্লাস x1 ইন্টু x2 প্লাস I x1 ইন্টু y2 প্লাস I y1 x2 প্লাস I স্কোয়ার y1 ইন্টু y2। নেক্সট x1 প্লাস x2 I কমন নেই, x1 প্লাস y2 প্লাস y1 x2 এবং I স্কোয়ারের মান -1 বসাইলে y1 মাইনাস y2। এবার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ একত্রিত করি। এই x1 x2 y1 y2 এই দুটি বাস্তব অংশ, তাই প্রথমে নিলাম। আর কাল্পনিক অংশ হলো I ইন্টু x1 y2 প্লাস y1 x2। এবার একটু উদাহরণ দেই। উদাহরণ Z1 ইকুয়াল টু 1 প্লাস 2I1, Z2 সমান 2 প্লাস 3I। দুটি জটিল সংখ্যা দেওয়া আছে, তাহলে এদের গুণফল এভাবে আগে যে সূত্রটি করছি ওভাবেই করে ফেলি। ভাগ, দুটি জটিল সংখ্যা কিভাবে ভাগ করতে হয় বা ডিভিশন করতে হয়। দুটি জটিল সংখ্যা ধরে নেই, Z1 সমান x1 প্লাস IY1 এবং x2 সমান, আর দুটি জটিল সংখ্যা ধরে নেই Z1 সমান x1 প্লাস IY1 এবং Z2 সমান x2 প্লাস IY2। এর বিভাজন বা ভাগকে নিম্নরূপে প্রকাশ করা যায়, Z1 ভাগ Z2 x1 প্লাস y1I ভাগ x2 প্লাস IY2। এখন ভাগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো নিচের অংশে কখনো I থাকা যাবে না। যদি I নিচের অংশে থাকে সেই মানটাকে তার বিপরীত মান দ্বারা অর্থাৎ তার কনজুগেট মান দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে নিচে কি আছে, x2 প্লাস IY2, এর কনজুগেট হলো x2 মাইনাস I2, এই মান দ্বারা উভয় উপরে নিচে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের লক্ষ্য করা দরকার যে যখনই কোনো ভাগ থাকবে তখন নিচে যাতে I না থাকে বা জটিল সংখ্যা না থাকে, সেই কারণে নিচের জটিল সংখ্যাটার কনজুগেট দ্বারা উপর নিচে গুণ করে দিতে হবে। গুণ করার ফলে নিচে সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে মাইনাসটা প্লাস হয়েছে কিভাবে, I স্কয়ার থাকার কথা I স্কয়ার সমান -1, সেই -1 এর +1 হয়ে গেছে। তারপরে এটাকে আলাদা আলাদা করি, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। এবং অবশ্যই x স্কয়ার অর্থাৎ x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার কখনোই শূন্য হইতে পারবে না। একটু উদাহরণ দেওয়া আছে, Z1 সমান 2 প্লাস 3I, Z2 সমান 3 প্লাস 4I জটিল সংখ্যা দুটি হয়, তাহলে ভাগ করছি, ওই একই কাজ করেছি, এই মান পাওয়া গেছে। জটিল সংখ্যার কতগুলি নিয়ম আছে, তার মধ্যে একটি নিয়ম হলো বিতরণ সূত্র। এখন আমরা এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করি, কারণ আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পড়তেছি। এটা হলো গণিতের মৌল বিষয়সমূহ বা মৌলিক যে বিষয় আছে সেটা। যেমন ধরো বাম পক্ষের ডিস্ট্রিবিউশন ল কি বলে, বাম পক্ষের ডিস্ট্রিবিউশন ল হলো যে Z1 ইন্টু Z2 প্লাস Z3। এবার গুণ করে বসাই গেছি, যার যে অবস্থান ঠিক সেভাবে বসাইতে হবে। তারপরে Z1 ইন্টু Z2 প্লাস Z1 প্লাস Z3। দ্বিতীয় হলো ডান পক্ষের ডিস্ট্রিবিউশন ল Z2 প্লাস Z3 ইন্টু Z1। সেই ক্ষেত্রে আমাদের আগে লিখতে হবে Z2 ইন্টু Z1 প্লাস Z3 প্লাস Z1। এখানে লক্ষণীয় হলো অবস্থানটা একই রকম নয়, বাম ডিস্ট্রিবিউশন ল এবং ডান ডিস্ট্রিবিউশন ল এর ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা দেখা যাচ্ছে। এবার জটিল সংখ্যাকে বিভিন্ন আকৃতির প্রকাশ, তার মানে একটি জটিল সংখ্যা যদি a প্লাস ib আকারের হয়,
a প্লাস আইবি বাই সি প্লাস আইডি আকৃতির জটিল সংখ্যা দেওয়া থাকে, সেই জটিল সংখ্যাকে যদি আমরা দুটি সংখ্যার জটিল সংখ্যা প্রকাশ করতে চাই, অর্থাৎ a প্লাস আইবি আকারে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ইতিমধ্যে এই কথাটি বলেছি, তারপরে আমরা একটু ক্লারিফাই করি। যেমন আমাকে সংখ্যাটা দেওয়া আছে a প্লাস আইবি এবং ভাগ সি প্লাস আইডি। যুক্তিটা হলো নিচে জটিল সংখ্যা আই থাকতে পারবে না, তার কনজুগেট দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাই করা হয়েছে, উভয় পক্ষকে কনজুগেট দ্বারা গুণ করা হয়েছে। গুণ করার পরে জটিল অংশ এবং কাল্পনিক অংশ আলাদা আলাদা করে এই মানটি করা হয়েছে। এটাকে অন্যভাবেও করা যায়, সেটা হলো যদি আমরা কনজুগেট অর্থাৎ ক্রমজোড় নেই, এখানকার ক্রমজোড় হলো এবি, এখানকার সিডি, সিডি বিয়োগ করে দিলে এটা পাওয়া যায়। এটার চেয়ে উপরেটা সহজ বেশি। এবার জটিল সংখ্যার সাহায্যে বিভিন্ন সমীকরণ নির্ণয়, বিশেষত সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো বৃত্তের সমীকরণ। একটি জটিল সংখ্যার কেন্দ্র যদি z0 হয় বা z0 হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে ধরি বৃত্তের কেন্দ্র c z0 এবং ব্যাসার্ধ r, বৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দু pz হলে বৃত্তের সমীকরণ হবে z মাইনাস z0 সমান r। এইটা আমাদের জানার বিষয়। বৃত্তের সমীকরণে দুইটা মান দেওয়া আছে, একটা z যা পরিধির উপর অবস্থিত, আর কেন্দ্র z0 ব্যাসার্ধ r। সবসময় আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্বই হলো ব্যাসার্ধ। তাহলে পরিধি হলো z, কেন্দ্র হলো z0, এই দুটাকে বিয়োগ করলে যে মান পাবো তা হবে ব্যাসার্ধের সমান। এবার এই মানটাকে উভয় পক্ষকে বর্গ করি, কারণ বৃত্তের সমীকরণে অবশ্যই চলকগুলো বর্গাকারে থাকে। তাহলে বর্গ করি, বর্গ করলে আমরা এই নিয়মটা জানি যে যদি বর্গ হয় তাহলে একটা আরেকটার কনজুগেট করা যায়, অর্থাৎ z মাইনাস z0 ইন্টু z মাইনাস z0 তার কনজুগেট ইকুয়াল টু r স্কয়ার। এখন কনজুগেট থেকে এখানে z মাইনাস z0 ইন্টু z0 মাইনাস z0 ইকুয়াল টু r স্কয়ার কনজুগেট থেকে করেছি। এবার গুণ করে দিয়েছি z ইন্টু z কনজুগেট নট z মাইনাস z0 কনজুগেট z প্লাস z নট কনজুগেট z নট মাইনাস r স্কয়ার সমান 0। এটা করলে এই মানটা পাওয়া যাবে z কনজুগেট, ঠিক আছে, z এটা ধরা হয়েছে। এখানে আমরা একটা কাজ করছি, সেই কাজটা হলো একটা স্ট্যান্ডার্ড সমীকরণ দিয়েছি, যেটা হলো z ইন্টু z কনজুগেট মাইনাস a কনজুগেট z মাইনাস a z কনজুগেট প্লাস ল্যামডা সমান 0, যা একটি বৃত্তের সমীকরণ। এখানে আমরা নতুন যে মানগুলো আনছি a এবং ল্যামডা, এই মানগুলোকে এখানে দিয়ে দেওয়া আছে। z0 কে ধরা হয়েছে, a কে a কমপ্লিমেন্ট কে z0 কমপ্লিমেন্ট বলা হয়েছে, এবং z0 কমপ্লিমেন্ট মাইনাস r স্কয়ার সমান কে ল্যামডা ধরা হয়েছে। এইভাবে আমরা একটা বৃত্তের সমীকরণ পেয়ে থাকি। সবচেয়ে বিখ্যাত একটি সূত্র এখন আমরা দেখব, সেটি হলো অয়লারের সূত্র। অয়লারের এই সূত্রটি তোমরা সবসময় ব্যবহার করবে এবং সবসময় মনে রাখবে। অয়লার এই সূত্রটিকে মানে গণিতের একটি সৌন্দর্য বলা হয়ে থাকে। অয়লারের সূত্রটি হলো i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা। এই সম্পর্কটিকে অয়লারের সূত্র নামে পরিচিত, অর্থাৎ এক্সপোনেনশিয়ালের সাথে বা এক্সপোনেন্টের সাথে ত্রিকোণমিতিক এবং জটিল সংখ্যার যে সম্পর্ক, তার মানে এখানে অধিকাংশ গাণিতিক প্রমাণগুলো বা গাণিতিক সম্পর্কগুলো এখানে দেওয়া আছে। সূত্রটি কি হলো e টু দি পাওয়ার i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা। এই সম্পর্কটি হলো অয়লারের সূত্র নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটি প্রায়ই আমাদের বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয়ে থাকে। অয়লারের সূত্রের প্রতিপাদন, এই সূত্রটি কিভাবে আসছে, এজন্য আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক ধারা। সাইন থিটার একটা ধারা আছে, এটা তোমরা জানো সবাই, না জানলে এখানে সূত্রটি লিখে দেওয়া আছে, লিখে দিয়েছে।
sin theta equal to theta minus theta cube by 3 factorial plus theta to the power 5 by 5 factorial minus এভাবে চলতেছে ধারাটির বৈশিষ্ট্য হলো সমস্ত বিজোড় সংখ্যার পাওয়ার থিটার পাওয়ার এবং সেই বিজোড় সংখ্যার ফ্যাক্টরিয়াল হবে আর cos থিটার মধ্যে হলো 1 মাইনাস sin theta square by 2 factorial plus theta to the power 4 by 4 factorial minus এভাবে cos থিটার মধ্যে হলো 1 থাকবে এবং জোড় সংখ্যা থাকবে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমে মাইনাস প্লাস এভাবে ধারাটি আগাইতে থাকবে এখন আবার আমরা এর একটি ধারা জানি তোমাদের এই ধারাগুলো অবশ্যই জানতে হবে e to the power x এর ধারা হলো 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial প্রিয় শিক্ষার্থীবৃন্দ e to the power x এর ধারাটি আমরা যদি আবার দেখে নেই তাহলে দেখব এখানে জোড় বেজোড় দুটি আছে অর্থাৎ 1 plus x plus x square 2 factorial plus x cube 3 factorial সবগুলো আছে এখন x এর মান যদি i থিটা বসাই that means plus i theta minus theta cube by 3 factorial plus theta to the power 5 এত তার মানে আমরা উপরে যে দেওয়া আছে এই উপরের যে সূত্র দুটি দেওয়া আছে সেই সূত্র দুটি আমরা এখানে দেখাইতে পারবো এখানে কি দেওয়া আছে cos থিটার একটি ধারা দেওয়া আছে এবং sin থিটার একটি ধারা দেওয়া আছে প্রথম যেটি দেওয়া আছে সেটি cos থিটা দ্বিতীয় যেটি দেওয়া আছে সেটি sin থিটা তার মানে e to the power i theta সমান cos theta plus i sin theta এটি অয়লারের সূত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একবারে বলতেছি অয়লারের সূত্রটি হলো i e theta সমান cos theta plus i sin theta এই প্রমাণের জন্য আমরা sin theta ধারাটি জানি sin theta সমান cos sin theta সমান theta minus theta cube by factorial 3 plus theta to the power 5 by factorial 5 minus dot cos theta সমান 1 minus cos square 1 minus theta square by 2 factorial plus theta to the power 4 by 4 factorial এবং e to the power x এর ধারাটি হলো e to the power x সমান 1 plus x plus x square by 2 factorial x square by 3 factorial এখন x এর জায়গায় i থিটা বসাই দুটি i স্কয়ার এর যে মানগুলো আছে যেটা হলো i স্কয়ার i কিউব i to the power 4 i to the power 5 এই মানগুলো বসিয়ে বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করি তাহলেই আমরা ei থিটা সমান cos থিটা plus i sin থিটা এটি পাবো এটি একটি অয়লারের সূত্র এবার জটিল সংখ্যার সূচকীয় প্রকাশ মানে এক্সপোনেনশিয়াল ফর্ম হবে কমপ্লেক্স নাম্বার আমরা অয়লারের সূত্র থেকে পাই i e to the power theta সমান অর্থাৎ e to the power i theta সমান cos theta plus i sin theta আবার জটিল সংখ্যার পোলার আকারের z সমান i cos theta হয় z equal to r cos theta plus i r sin theta r কমন নিলে cos theta plus i sin theta cos theta plus sin theta এইটুকের মান হলো e to the power i theta তার মানে z equal to r e to the power i theta যা জটিল সংখ্যার সূচকীয় আকার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে জটিল সংখ্যার সূচকীয় আকার কি সূচকীয় আকারের গুণন এবং বিভাজন গুণন মানে তাহলে কি কি দেওয়া আছে এখানে থিটার দুইটা মান ধরি e to the power i theta 1 এবং e to the power i theta 2 গুণ করি এবার মান বসালে e to the power i theta 1 cos theta 1 plus i cos theta 1 plus i sin theta 1 into cos theta 2 plus i sin theta 2 গুণ করি i স্কয়ার এর মান -1 বসিয়ে দেই যার ফলশ্রুতিতে সর্বশেষ আমরা পেলাম e to the power i into theta 1 plus theta 2 সুতরাং এটা হলো দুইটার গুণফল ভাগের ক্ষেত্রে z1 ধরি r1 e i theta 1 z2 সমান r2 e to the power i theta 2 জটিল সংখ্যা দ্বয়ের গুণফল z1 z2 আমরা r1 ধরে নিলাম এবার এটাকে
R1 R2 একটু করে নিলাম। এবার ভাগে আসি। ভাগে এটা আসার পরে Z1 প্লাস Z2 মান বসিয়ে দিছি। এই মানগুলো এখান থেকে মান বসিয়ে দেওয়ার ফলে মূল বক্তব্যটা হলো এখানে পাওয়া যাবে R1 ভাগ R2 e টু দি পাওয়ার I থিটা 1 মাইনাস থিটা 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।